নষ্ট ভ্রূণ। ওষুধের ফয়েলটা নিয়ে হাতে নাড়াচাড়া করতে করতে দীপা ভাবছি, আজ কতদিন হয়ে গেল ভালো করে ঘুমাই নাও। এগুলো খেয়েও তো ঘুম আসে না আজকাল। শুধু একটা নেশার মতো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বিছানায় পড়ে থাকি। কত রাত হয়ে গেল, সুজয়ের সাথে একটা কথাও হয় না। কত রাত হচ্ছে চেম্বার থেকে ফিরতে কে জানি। সকালে ব্রেকফাস্টের টেবিলেও অর্ধেক দিন দেখা হয় না, অথবা দেখা হয়তো কোনো কথা হয় না। দীর্ঘ এক শীতলতা নেমে এসেছে ওদের সম্পর্কে। দীপা মনে মনে ভাবে, বড় তাড়াতাড়ি ওদের কথা ফুরিয়ে গেল, অথচ এমন তো হবার কথা ছিল না। বিয়ের পরপর সুজয় দীপাকে চোখে হারাতো। সম্বন্ধ করে বিয়ে হলেও বিয়ের আগে বছরখানেক মেলামেশার সুযোগ ওরা পেয়েছিল। তখনই জেনেছিল নদী বা সমুদ্রের থেকে পাহাড়ি দীপার বেশি প্রিয়। তাই দীপার পছন্দ মতো পাহাড়ের কোলেই গিয়েছিল ওরা হানিমুনে। তখন সুজয় এত ব্যস্তও ছিল না। আসলে তখন এত নামও তার হয়নি। এখন শহরের নামকরা গাইনোকোলজিস্টদের মধ্যে একদম উপরের দিকে নাম আসে ডক্টর সুজয় সেনগুপ্তের। দু তিনটে নামকরা বেসরকারি হাসপাতালের সাথে যুক্ত, আর চেম্বারের সংখ্যার কোনো ঠিক ঠিকানা নেই। আগে তাও মাঝে সাঝে শত চেষ্টা করি 2-3 মাসে একটা অন্তত আউটিংয়ে যেত দুজনে। সুজয় আক্ষেপ করে বলতো, ডাক্তারদের ফ্যামিলি থাকতে নেই দীপা। আমি বুঝি তোমার বড় একা লাগে, কিন্তু কী করব বলো, আমাদের প্রফেশনটাই এরকম। দীপা শুধু মুখ নিচু করে হাসত। ও জানে এরপরই সুজয় তুলবে সেই অপ্রীতিকর প্রসঙ্গ। যদিও নিজের ব্যর্থতা আর অপারগতার দোহাই দিয়ে সুজয় কথাগুলো বলে, তবুও দীপার ভিতরের তোলপাড় আর হাহাকার একমাত্র দীপাই বোঝে। এই 5 বছরে মোট 3 বার তীরে এসেও তরি ডুবেছে। হাজার হাজার নৌকো পাড়ে বাঁধলেও নিজেদের ডিঙিটার নোঙরে ফেলতে পারল না ডক্টর সুজয় সেনগুপ্ত। এত সাবধানে থেকেও কিভাবে যে 3-3 বার মিসক্যারেজ হয়ে গেল তা দীপার বোধগম্য হয়নি। সে তো সুজয়ের কথা মতোই সমস্ত ওষুধপত্র নিয়ম মাফিক খেয়ে গেছে, সম্পূর্ণ বেড রেস্টে থেকেছে। তা সত্ত্বেও শেষবার তো ডেটের আর 15 বাকি ছিল মাত্র। পরিপূর্ণ এক শিশুকন্যার মা হতে চলেছিল সে। প্রাণহীন মায়া জড়ানো মুখটাও দেখেছিল দীপা। কিন্তু কি যে হলো! সুজয় হাত দুটো ধরে খালি বলেছিল, শেষ রক্ষা হলো না দীপা, আমি পারলাম না। গত 2 বারই চোখের সমস্ত জল বোধহয় শুকিয়ে গেছিল। এবারে তাই 1 ফোঁটা জলও গড়িয়ে পড়েনি দীপার, শুধু জ্ঞান হারিয়েছিল। সেই জ্ঞান ফিরেছিল ঠিক 2 দিন পর। তারপর থেকে আর বেশি কথাবার্তা বলে না দীপা। সুজয়ও আর বেশি খাটায় না। দীপা যতই নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছে, সুজয় ততই কাজের মধ্যে ডুবে দূরে সরে গেছে। তবে দীপার মনে চোরা প্রশ্ন উকি দেয়, সুজয় এত বড় ডাক্তার হয়েও নিজের একটি সন্তানকেও কেন পৃথিবীর আলো দেখাতে পারল না? সত্যিই কি পারল না, না ইচ্ছা করে আলো দেখতে দিল না? এমন অপ্রাসঙ্গিক প্রশ্ন দীপার মনে আসতো না যদি সুজয়ের দেওয়া ওষুধগুলোর সাইড এফেক্ট ইন্টারনেটে খুঁজতে খুঁজতে ওই বিষাক্ত ওষুধটা সম্পর্কে জানতে পারত। সুজয়কে একবার ওষুধটার কথা জিজ্ঞাসাও করেছিল দীপা। কেমন যেন অস্বস্তি নিয়ে এড়িয়ে গিয়েছিল সুজয়। তুমি কি আমায় সন্দেহ করছো দীপা? না, মানে আমি। তারপর থেকেই সুজয় সচরাচর দীপার মুখোমুখি হচ্ছে না। শুধু দীপারই নয়, সুজয় আয়নায় নিজের মুখোমুখি হতেও ভয় পাচ্ছে। কেউ জানে না সুজয় পালিয়ে বেড়াচ্ছে নিজের থেকে, দীপার থেকে, এই বাড়ির থেকে, আর আয়নাটার থেকে। দীপার 3য় বার মিসক্যারেজের পর থেকে যতবার সুজয় আয়নার সামনে দাঁড়ায়, ততবার আয়নায় নিজের প্রতিবিম্বের বদলে দেখেছে রক্তমাখা ছোট্ট ছোট্ট অনেকগুলো মেয়ে। 2 হাত বাড়িয়ে ছোট্ট ছোট্ট মুঠো দিয়ে সুজয়কে দেন যেন তারা সকলে আঁকড়ে ধরতে চাইছে।
প্রথমবার মনির ভুল ভেবে চোখ কচলে আবার তাকালেও সেই একই দৃশ্য। সুজয় নিজের পিছন, আয়নার পিছন খুব ভালো করে পরীক্ষা করেও কিছুই না পেয়ে চোখ বন্ধ করে বসে পড়ে। ঘরের প্রতিটা কোণা থেকে ভেসে আসে সদ্যজাত বাচ্চাদের কান ফাটানো চিৎকার আর কান্না। অসহনীয় সেই আওয়াজে সুজয়ের হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসে, পালিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। কিন্তু সেই বাচ্চাগুলোর কান্নার আওয়াজ যেন কিছুতেই যেতে চায় না। সারাদিন কানের কাছে ওই একই কান্নার আওয়াজ অনবরত হয়ে চলেছে। হাসপাতাল চেম্বার সব কমিয়ে দিয়েছে সুজয়, কিন্তু দীপাকে তার এই অবস্থার কথা ঘুণাক্ষরেও জানতে দেয়নি। দীপা সেদিনই জানতে চেয়েছিল ওষুধটার কথা, তাহলে কি দীপা সব বুঝতে পেরে গেল? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। ফোনটা অনবরত বেজে চলেছে। রিংটোনটা দীপাই সেট করে দিয়েছিল বাচ্চাদের পছন্দসই, এখনও চেঞ্জ করা হয়ে ওঠেনি। ফোনটা অ্যাসিস্ট্যান্ট সৌম্যর। অনিচ্ছা সত্ত্বেও কলটা রিসিভ করে সুজয়। স্যার, আজও কি চেম্বারে আসবেন না? অনেকগুলো কেস ছিল স্যার। আজ সব ক্যান্সেল করে দাও সৌম্য, শরীরটা ঠিক লাগছে না। ওকে স্যার। শরীরের দোহাই দিয়ে আর কতদিন এড়ানো যাবে সুজয় নিজেও জানে না। টাকার নেশা বড় নেশা। এই টাকার জন্যই তো একের পর এক ভ্রূণ হত্যা করে চলেছে সুজয়। মোটা টাকার বিনিময়ে বেআইনিভাবে লিঙ্গ নির্ধারণ করা, আর কন্যা ভ্রূণ হলে অবিলম্বে তার হত্যা। এখনও অনেক উচ্চবিত্ত পরিবার সুজয়ের মতো ডাক্তারদের পয়সার টোপ দিয়ে বেআইনিভাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করিয়ে গোপনে কাজ হাসিল করে। আগে তাও কিছু ক্ষেত্রে গ্যাঁগু করলেও এখন যেন নেশার মতো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ব্যাংক ব্যালেন্সও ফুলে ফেঁপে উঠছে। দীপা যেন প্রথমবার সন্তান সম্ভবা হলো এই নেশার খাতিরেই। সুজয় যখন সেক্স ডিটেকশন করেছিল আর মেয়ে হবে জেনেই নিজেরটাকেও সে শেষ করে মনস্থির করেছিল। এতদিন ধরে এত কেস হ্যান্ডেল করেও ওর মধ্যে অদ্ভুতভাবে কোথাও কন্যা সন্তানের প্রতি দারুণ একটা বিদ্বেষ জন্মেছিল। কন্যা সন্তান জন্মাতে নেই, তাই অনেক ওষুধের মধ্যে ওই বিশেষ ওষুধটা দীপাকে দিয়েছিল ও, যার প্রভাবে একটি সন্তানও পৃথিবীর আলো দেখতে পারল না। আকাশের আলো নিভে এসেছে, নিয়নের আলোয় ঝলমল করছে রাতের শহর। বড় অস্থির লাগছে সুজয়। এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষণ গাড়ি ছুটিয়ে চলল। এত আলো ঠিক সহ্য হচ্ছে না। বাইপাসের রাস্তাটা আধো অন্ধকার দেখে ওই দিকেই গাড়ি ঘুরিয়ে নিল। গাড়ির কাজটা খানিক নামিয়ে দেওয়ায় হালকা ঠান্ডা বাতাসের ঝাপটা একটু হলেও স্বস্তি দিচ্ছে। গাড়ির স্পিডটা কমিয়ে রাতের নীরবতার আবেশ মেখে এগিয়ে চলল সুজয়। কতদূর চলে এসেছে তার কোনো ঠিক নেই। হঠাৎ যেন মনে হলো অন্ধকারটা আরও গভীর হয়ে এলো। হয়তো একটু একটু মেঘ করছে। এবার হাওয়ার সাথে একটা পচা মতো দুর্গন্ধ নাকে আসতে লাগলো। সুজয় গাড়ির কাজ উঠিয়ে এবার ফিরে যাওয়ার মনস্থির করে, কিন্তু হঠাৎ মনে হলো কাছে পিঠে কোথাও একটা গোঙানির আওয়াজ, একটা চাপা কান্না যেন বাতাসের সাথে ভেসে ভেসে আসছে। শহর থেকে এত দূরে এত রাতে এই অন্ধকারে কে হতে পারে? গাড়ি থামায় সুজয়। শব্দের উৎস সন্ধান করতে গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখতে থাকে। মোবাইলের আলোটা জ্বেলে রাস্তার পাশের ঝোপের মধ্যে ফেলে। এত রাতে কে ওখানে? সামনে এসো। যতই মুখে বলুক সামনে এসো, কিন্তু বুকের ভেতরটা ঠিপ ঠিপ করতে থাকে। কিছুক্ষণ সব নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। মনির ভুল ভেবে গাড়ির দিকে পা বাড়ায় সুজয়। পিছন ফিরতেই আবার সেই খুন খুন করে কান্নার আওয়াজ। এবার আওয়াজটা মনে হলো খানিকটা দূরে চলে গেছে। পা যেন মাটিতে জমে গেছে। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়িতে করে ফিরে যাবে না শব্দটা কোথা থেকে আসছে দেখবে, কিছুই ঠিক করতে পারছে না সুজয়। একবার মনে হলো না, ফিরে যাই, কি দরকার রাত বিরেতে ঝামেলায় জড়িয়ে। পরক্ষণেই মনে হলো এগিয়ে দেখাই যাক না। ভয় লাগলেও
শব্দটার মধ্যে যেন এক অদ্ভুত আকর্ষণ আছে। পায়ে পায়ে এগিয়ে চলল সুজয়। যতই এগোতে লাগলো পচা গন্ধটা যেন ততই তীব্রভাবে নাকে আসতে লাগলো। কিন্তু কান্নার হদিশ পাচ্ছি না কিছুতেই। যত এগোচ্ছে মনে হচ্ছে আওয়াজটা যেন আরও কিছু দূর থেকে আসছে। এভাবে যে গাড়ি থেকে কতটা দূরে চলে এলো তার ইয়ত্তা নেই। একসময় মোবাইলের আলোটাও নিভে গেল। চার্জ তো শেষ হওয়ার কথা নয়। গাড়ির চার্জারেই তো এতক্ষণ চার্জ হচ্ছিল ফোনটা। চারিদিক নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। মোবাইলের আলোটাতেও তাও খানিকটা ভরসা ছিল, কিন্তু এবারই অচেনা অজানা ভয়ঙ্কর পরিস্থিতিতে সুজয়ের বেশ ভয় করতে লাগলো। মোবাইলটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়ে এক পা করে এগোতে লাগলো। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটায় গায়ে একটা অদ্ভুত শিরশিরানি অনুভূতি হচ্ছে। আলোটা নিভে যেতেই হঠাৎ করে যেন কান্নার দমক খানিক বেড়ে গেল। সুজয় কাঁপা কাঁপা গলায় আবার বলল, কে কাঁদে ওখানে? আমি কি কিছু সাহায্য করতে পারি? কিছু কষ্ট হচ্ছে? আমি একজন ডাক্তার। অকস্মাৎ পিছন থেকে পায়ের কাছে প্যান্টে একটা মৃদু টান। খুব মিহি একটা আধো আধো বলিতে কেউ যেন বলে উঠল, তাহলে আমাকে বাঁচালে না কেন? সুজয় চমকে উঠে পিছন ফিরতে মনে হলো যেন ছোট্ট একটা শরীর আধারে মিলিয়ে গেল। আবার পিছনে ফিরতে মনে হলো অজস্র ছোট ছোট ছায়া শরীর তার দিকেই ধেয়ে আসছে। আবার সেই কান্নার আওয়াজ আর বিশ্রী পচা গন্ধ। সুজয়ের মনে হলো এবার বুঝি দম বন্ধ হয়ে যাবে। নাকটা কোনো রকমে চেপে দৌড়বে মনে করল সুজয়, কিন্তু বৃথা চেষ্টা। গাড়ি তো দূরস্থান, অন্ধকারে নিজের হাত দুটো ঠিক করে দেখতে পাচ্ছে না সে। শুধু মনে হচ্ছে ভেজা ভেজা চ্যাটচ্যাটে মাংসে পিণ্ডের মতো কিছু জিনিস ওর সারা শরীরে কিলবিল করে বেড়াচ্ছে। পচা দুর্গন্ধে বমি উঠে আসে সুজয়ের। সঙ্গে কান ফাটা কান্নার আওয়াজে মাথা ফেটে যাওয়ার জোগাড় হয়। শত চেষ্টা করেও এক পা এগোতে পারছে না সুজয়। মনে হচ্ছে যেন কোনো পাঁকের মধ্যে পা দুটো যে কে বসেছে। এক চুলও সে ওখান থেকে নড়তে পারছে না। অসহায় হয়ে চিৎকার করে ওঠে সুজয়, এগুলো কি? কি চাও তোমরা আমার কাছে? তোমরা কারা? সাথে সাথে অজস্র ছায়া শরীর সুজয়ের চারিদিকে ঘিরে ধরে। একসাথে কান ফাটানো আওয়াজ করে বলে ওঠে তারা, ওগুলো আমাদের শরীর, আমাদের তেন মারলে, তেন তেন তেন। দুহাত দিয়ে কান বন্ধ করে সুজয়। অপেক্ষাকৃত বড় একটা ছায়া শরীর মুখের খুব কাছে সে বলে, আমায় ধরে নিয়ে তল বাবা, মাও অপেক্ষা করতে। আর পারল না সুজয়, চেতনা হারিয়ে ওখানেই পড়ে গেল। অন্ধকার খান খান করে প্যান্টের পকেটে মোবাইলটা তৎক্ষণাৎ চিৎকার করে উঠল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। সারা রাত ঘরে ফিরেনি সুজয়। বারবার ফোন করেও না পেয়ে কেমন যেন কুডাক দেয় মনে। অ্যাসিস্ট্যান্ট সৌম্যকেও অনেকবার ফোন করেছে দীপা, কিন্তু কোনো খবর পায়নি। ভোরের আলো ফোটার সাথে সাথে সুজয় ফিরে। কলিং বেলের আওয়াজে দৌড়ে এসে দরজা খোলে দীপা। সারা রাতের উৎকণ্ঠায় চোখের নিচে কালি স্পষ্ট। সারা রাত কোথায় ছিলে সুজয়? কোথায় গেছিলি? আমি কতবার কল করলাম। আকুল কণ্ঠে বলে ওঠে দীপা। আমি নিজের থেকেই পালাচ্ছিলাম দীপা, আমায় ক্ষমা করো। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমাদের সন্তান, আমাদের মেয়ে ঠিক ফিরে আসবে, তুমি দেখো। আমরা দুজন মিলে ফিরিয়ে আনবো তাকে আবার। বলেই হাউ হাউ করে দীপার বুকে কেঁদে লুটিয়ে পড়ল সুজয়। দীপা ঠিক আগের মতোই পরম ভালোবাসায় সুজয়কে কাছে টেনে নেয়। কতদিন পর তার সুজয় তার কাছে এমনভাবে এসেছে। এই মুহূর্ত আবার ফিরে পাবে কিনা তার জানা নেই। তাই দীপা সুজয়কে আদরে আদরে ভরিয়ে দেয়। हर घड़ी बदल रही है रूप जिंदगी। মোবাইলের শব্দে চটক ভাঙে দিবার। এতক্ষণ কি তাহলে ও স্বপ্ন দেখছিল? ফোনটা ধরতেই সৌম্যর উদ্বিগ্ন গলা, ম্যাডাম খবর শুনেছেন?
স্যার, কী হয়েছে তোমার স্যারের? এইমাত্র তো এখানে। বলতে গিয়েও থেমে যায় দীপা। বিছানার চাদরটুকুই শুধু এলোমেলো, বাকি কোথাও তো সুজয় না। দৌড়ে গিয়ে টিভি অন করে দীপা। ব্রেকিং নিউজ। আজ ভোর রাতে শহরের প্রান্তে ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার প্রখ্যাত গাইনোকোলজিস্ট সুজয় সেনগুপ্তের মৃতদেহ। মৃত্যুর কারণ এখনও অজানা। ফরেন্সিক টিম এসে পৌঁছবে কিছুক্ষণের মধ্যে। আর শুনতে পারল না দীপা, ওখানেই ধপ করে বসে পড়ল। আবার গান বাজছে মোবাইলে। হর পল यहाँ जी भर जियो कल हो ना हो। হ্যালো ম্যাডাম, থানা থেকে বলছি, আপনাকে একবার আসতে হবে। ঘটনার 1.5 মাসের মাথায় শরীরে কিছু পরিবর্তন খেয়াল করে দীপা। পূর্ব অভিজ্ঞতায় বুঝতে পারে সে আবার সন্তান সম্ভবা। তাহলে সেদিন সত্যিই কি সুজয় এসেছিল? সব সত্যি? এও সম্ভব? হাজার প্রশ্ন মনে 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 বলে দীপা, থাক, সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এখন আর ঘুমের ওষুধ খেতে হয় না। সুজয় প্রতি রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। বড় শান্তিতে ঘুমোয় সে। দীপা জানে এবার একটা মিষ্টি মেয়ের মা ডাক খুব শীঘ্রই শুনতে পাবে সে।